এবং যখন সেখানে পৌঁছেছেন নানা দিক থেকে প্রতারিত হতে হতে তার কাছে সামান্যই কিছু ডলার অবশিষ্ট রয়েছে। কাজী সেখানে হতাশ হয়েছেন ধর্মমহা সেখানে যোগ দেওয়া সম্পর্কে। শুধু তাই নয়, সেখানে বেশি দিন থাকারও কোনো উপায় নেই। সেজন্য চিঠি লিখছেন মাদ্রাজি যুবকদের, যদি পারো কিছু অর্থ পাঠাও। আমি এসেছি যখন কিছু ভারতবর্ষের ওই দর্শন বা আমাদের ধর্ম সেটা প্রচার করে যাব, বেদান্ত ধর্ম, সেটা ইচ্ছে ছিল। কিন্তু বিধাতার ইচ্ছায় অন্যরকম হয়েছিল। তো সেই সময় স্বামী চিঠি লিখছেন যখন তিনি ধর্ম মহাসভায় যোগ দিতে পারছেন না, যুবকদের উদ্দেশ্য করে 20 আগস্ট 1893 সালে স্বামীজির সেই চিঠিটা লেখা। মূলত দক্ষিণ ভারতের যে যুবকরা তাকে পাঠালেন তাদের উদ্দেশ্যে লিখছেন যে আমি 12 বছর আমার হৃদয়ে বেদনা নিয়ে, মস্তিষ্কে ভার নিয়ে সমগ্র ভারতবর্ষ পর্যটন করেছি এবং অর্ধেক পৃথিবী অতিক্রম করে আমি আমেরিকায় সাহায্য প্রার্থী হয়ে এসে উপস্থিত হয়েছি। আমি তথাকথিত ধনীদের দ্বারে দ্বারে ঘুরেছি, তারা আমাকে জুয়াচোর বদমাশ মনে করেছে। অবশেষে অর্ধেক পৃথিবী অতিক্রম করে এই আমেরিকায় সাহায্য প্রার্থী হয়ে উপস্থিত হয়েছি। এখানে আমার অনাহারে এবং প্রচন্ড শীতে আমার মৃত্যু হতে পারে, কিন্তু হে যুবকবৃন্দ, আমি তোমাদের কাছে এই এই দরিদ্র অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই প্রাণপণ চেষ্টা, এই সহানুভূতি দায়স্বরূপ অর্পণ করছি। যাও এই মুহূর্তে সেই পার্থ সারথীর মন্দিরে, যিনি গোকুলে দিন দরিদ্র গোপ গণেশ রাখা ছিলেন, যিনি তার বুদ্ধ অবতারে এক রাজপুরুষের আমন্ত্রণ উপেক্ষা করে এক পতিতা রমণীকে উদ্ধার করেছিলেন। যাও তার নিকট গিয়ে সাষ্টাঙ্গে পড়ে যাও এবং এক বলি প্রদান করো, বলি জীবন বলি, তাহাদের জন্য যাদের জন্য তিনি বারবার অবতীর্ণ হন, সেই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই প্রাণপণ চেষ্টা তোমরা দায়স্বরূপ গ্রহণ করো। স্বামীজি সেখানে গিয়ে কোনো আশা দেখতে পাচ্ছেন না। যে উদ্দেশ্যে গেছেন আমেরিকা ধর্ম মহাসভায় যোগ দেওয়া, সেখানে তিনি আশাহত হচ্ছেন। সেই সময়ে বলছেন, এরকম প্রচন্ড শীতে আমি যদি এখানে মারা যাই, অনাহারে যদি আমার মৃত্যু হয়, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি যে জন্য এসেছি, ভারতবর্ষ এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই দায় যদি তোমরা গ্রহণ করো যুবকেরা, তাহলে আমি এখানে নিশ্চিন্ত মৃত্যুবরণ করতে পারি। স্বামীজির সারা জীবনের চেষ্টা ছিল কিন্তু সাধারণ মানুষের জন্য, কি করে সাধারণ মানুষের উন্নতি হতে পারে, সেইটি তার একমাত্র চিন্তা ছিল। পরে যখন চিকাগো ধর্ম মহাশয় তিনি গৃহীত হলেন, তারপর ভারতবর্ষে ফিরে এলেন। ফিরে এসে প্রথম কলম্বোয় নেমেছেন 1897 সালের 15 জানুয়ারি। তারপর দক্ষিণ ভারতে এই মাদ্রাজে 9 দিন ছিলেন। সেদিন নবরাত্রির মতন মাদ্রাজেরাই দাবি করে স্বামী বিবেকানন্দকে তারা আবিষ্কার করেছিলেন। যখন স্বামীজি দেশ থেকে গিয়েছিলেন তখন একেবারে ভিক্ষাজীবী সন্ন্যাসী, আর যখন এদেশে ফিরে এসেছেন আমেরিকা জয় করে, আমেরিকা এবং ইউরোপে 4 বছর প্রায় কাছাকাছি, 3.5 বছরের কিছু সময় বেশি, সেখানে ভারতীয় দর্শন, ভারতীয় ধর্ম প্রচার করে যখন এদেশে এসেছেন, তখন ভারতবর্ষ সম্পর্কে সারা পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যে ভারতবর্ষকে ইংরেজ অধিকার করে রেখেছিল, সে ভারতবর্ষ সম্পর্কে ইংরেজের যে প্রচার ছিল, ভারতবর্ষে একটা অত্যন্ত অসভ্য জাতি বাস করে, অশিক্ষিত। সুতরাং তাদের ভেতরে শিক্ষার বিস্তারের জন্য তারা দয়া করে ভারতবর্ষকে অধিকার করে রেখেছে এবং সেই জন্য বহু মিশনারি এদেশে পাঠাতো এবং বহু অর্থ তারা রোজগার করতে। স্বামীজির কাছ থেকে ভারতবর্ষ ধর্ম দর্শনের কথা শুনে যারা অর্থ সাহায্য করতেন এই মিশনারিদের এখানে ধর্ম প্রচারের জন্য, তারা প্রায় হাত গুটিয়ে নিলেন। কাজে মিশনারিদের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। সেই জন্য আমেরিকায় স্বামীজিকে প্রচন্ড একটা বিরুদ্ধ পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল, তাদের সঙ্গে লড়াই করতে হয়েছিল প্রতি মুহূর্তে। সে অন্য ইতিহাস। যখন ভারতবর্ষে ফিরে এসেছেন তখন পাশ্চাত্যে স্বামীজির সাফল্যের জন্য বিভিন্ন জায়গায় তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। তো প্রথম কলম্বো এই সম্বর্ধনা শুরু হয়েছিল, তারপরে কলম্বো থেকে তিনি ম্যাদ্রাসে এসেছেন। ম্যাদ্রাসের ভিক্টোরিয়া হলে স্বামীজির সম্বর্ধনা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। 15 জানুয়ারি স্বামীজি ভারতবর্ষে নেমেছেন, প্রথমে কলম্বোয়, তারপরে ম্যাদ্রাসে এসেছেন।
7 ফেব্রুয়ারি ভিক্টোরিয়া হলে স্বামীজির সম্বর্ধনার ব্যবস্থা হয়েছে। হল কানায় কানায় পরিপূর্ণ। সমাজের ধনী এবং মোটামুটি শিক্ষিত মানুষ, তাদের সংখ্যাতেই সমস্ত ভিক্টোরিয়া হল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বহু মানুষ বাইরে অপেক্ষা করে রয়েছে, বিশেষত যুবক এবং সাধারণ মানুষ, অসংখ্য তাদের সংখ্যা, তারা বাইরে অপেক্ষা করে রয়েছে। এদিকে যখন সভা শুরু হতে যাচ্ছে, তাদের প্রচন্ড কোলাহল দরজায় আশ্রয় পড়ল। স্বামীজি বক্তৃতা শুরু করতে গিয়ে কি ব্যাপার জিজ্ঞেস করে জানলেন, বলছে এইরকম অধিকাংশ মানুষ রয়ে গেছে হলের বাইরে, তারা ঘরে এই হলে ঢোকার জায়গা তাদের নেই। স্বামীজি উদ্যোক্তাদের নিষেধ অমান্য করে বলেন, আমি যাব তাদের মধ্যে। তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে একটা ঘোড়ার গাড়ির উপরে উঠে যেন গীতার ঢঙে ভগবান শ্রীকৃষ্ণ যেমন গীতা প্রচার করেছিলেন, অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, স্বামীজি সেটা স্মরণ করে বললেন, আমি এসেছি, আমি সাধারণ মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, আমি জনগণের জন্য স্বামী বিবেকানন্দ। আমি জনগণ যেখানে আমাকে আহ্বান করেছে, আমি সেখানে এসে আমার কথা বলবো। বক্তৃতা বিশুদ্ধ এগোতে পারেনি, কারণ ওই প্রায় 17-18 হাজার নরনারী, তখন মাইকের আবিষ্কার হয়নি, খালি গলায় বক্তৃতা করতে হতো, কাজে খুব বেশি বক্তৃতা হতে পারেনি। কিন্তু স্বামীজির যে মনোভাব, সাধারণ মানুষের নিকট তার একটা যে আসার একটা ইচ্ছা, এটা কিন্তু তার জীবনে বারবার আমরা দেখতে পেয়েছি। যখন পরিব্রাজক হয়ে ঘুরছেন, তখন ঠিক একই রকম। স্বামীজি পরিব্রাজক জীবনে দুজনের সঙ্গে বেশ সময় কেটেছিল। একজন সীতারামাইয়া, একজন ছিলেন তিনি রামায়ণ সন্ন্যাসী ছিলেন, বৈষ্ণব। তার একটা শত তালি দেওয়া একটা ঘটি ছিল পেতলে, তাতে নুড়ি দিয়ে বাজিয়ে গান গাইতেন। স্বামীজির সময় কেটেছিল ওই সীতারামায়ের সঙ্গে কয়েকদিন। স্বামী পরবর্তীকালে স্বামী সদানন্দকে বলছেন, দেখ, আমার পরিব্রাজক জীবনে দুইজনের সঙ্গে আমার বেশ খুব আনন্দের সময় কেটেছিল। একটা ওই সীতারামাইয়া, আর একজন ছিল আলোয়ার রাজ্যের এক বৃদ্ধা, একটা ঝুপড়িতে তিনি থাকতেন। স্বামীজি যখন পরিব্রাজক হয়ে ঘুরছেন, সেই বৃদ্ধার কাছে কয়েকদিন তিনি লিট্টি বানাতেন, সেই লিট্টি ওই বৃদ্ধার ওই কুটিরের থেকে লিট্টি খেয়েছিলেন। পরে যখন বিখ্যাত হয়ে এসেছেন, বিভিন্ন জায়গায় তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আলোয়ারে গেছেন, আলোয়ার রাজাও সেখানে সম্বর্ধনার ব্যবস্থা হয়েছে আলাদা প্রাসাদে, সেখানে ওই রকম ভাবে রয়েছেন স্বামীজি, তার সেই রকম সম্বর্ধনার যেমন তেমন আতিথেয়তার তেমন ব্যবস্থা। সকালবেলায় স্বামীজি রাস্তায় ঘুরতে বেরিয়েছেন, সঙ্গে ওই আলোয়ার রাজ্যের বহু মানুষ, রাজ্যের প্রাসাদেরই কিছু মানুষ। স্বামীজি সেই রাস্তায় বেরিয়ে ঝুপড়িটি দেখে, সেই বিদ্যার ঝুপড়িটি দেখে তাদের সঙ্গে একটু আলাদা হয়ে গিয়ে সেই ঝুপড়ির মধ্যে ঢুকেছে। ঢুকে দুজনের কথোপকথন হচ্ছে। সেই বৃদ্ধা এতদিন পরে তাকে, স্বামীজিকে সে মীরা লাল বলে ডাকতো। স্বামীজিকে দেখেই খুব খুশি, এত বছর পরে স্বামীজিকে পেয়ে বৃদ্ধার খুব আনন্দ। তিনি তখন ওই কিছু আটা, তিনি বিভিন্ন বাড়িতে ওই জাঁতা পিষে কিছু আটা সংগ্রহ করতেন, তাই দিয়ে তিনি ওই লিট্টি বানিয়ে তাই খেতেন। স্বামীজিকে পেয়ে সে এবার লিট্টি বানিয়ে স্বামীজিকে ছেড়ে দিচ্ছে, আর স্বামীজি একটু একটু করে খাচ্ছে। তার দুজনে কথোপকথন হচ্ছে। সে বৃদ্ধা তাকে বলছেন, জানিস মেরে লাল, ওই রাজার বাড়িতে এক সাধু এসেছে, সে বিখ্যাত, সে সাধু খুব জ্ঞানী, সবাই তাকে যাচ্ছে দেখতে, তুই যাবি নাকি তাকে দেখতে? তারপরে খানিকক্ষণ চুপ করে থেকে বৃদ্ধা বলে, স্বামীজি বলছেন, কেন মাইয়া, কেন? বলছে, না, তোকে যদি ঢুকতে না দেয় তাহলে খুব বড় লোক, আর তুই তো ফকির, তোকে যদি ঢুকতে না দেয়। বলছে, আচ্ছা মাইয়া, আমি যদি সেই সন্ন্যাসী হই? বলছে, না, তোর দেখছি, চিলচিল করে হেসে উঠে বৃদ্ধা বলছেন, তোর দেখছি সেই মজা করার স্বভাবটি এখনো যায়নি। না, তুই কেন সেই সন্ন্যাসী হতে যাবি? তুইও গরিব, আমিও গরিব, আমাদের গরিবদের ওই রকম বড় লোকের কথায় কাজ নেই, আরো কটা লিট্টি বানিয়েছি তাই খা। স্বামীজি সেখানে কিছু তার অগোচরে কিছু টাকা তাকে দিয়ে সেখান থেকে ইতিমধ্যে অন্য তার সঙ্গীরা ফিরে এসে তাকে সেখান থেকে নিয়ে আসেন। স্বামী তার বৃদ্ধার অগোচরে কিছু টাকা সেখানে দিয়ে সেখানে আসেন। স্বামীজি দেখা যায়, স্বামী যখন রয়েছেন বেলুন মঠে, মঠ তখন হয়েছে, বিখ্যাত মানুষ সকারাম গণেশ দেউস্কর তার সঙ্গে দেখা করতে এসেছেন। তার সঙ্গে কয়েকজন পাঞ্জাবি যুবক। স্বামী যাদের সঙ্গে কথা বলছেন, কথা বলে দেশের মানুষের দুঃখ কষ্ট অনাহার দারিদ্র এই নিয়ে কথা হলো, অনেকক্ষণ কথা হলো।
পরপর যখন এরা চলে যাচ্ছেন, তখন সেই পাঞ্জাবি যুবক যারা সকালামের সঙ্গে এসেছিলেন তারা বলছেন, স্বামীজি আপনার কাছ থেকে এসেছিলাম যে ভারতের আধ্যাত্মিকতা বা ধর্ম সম্পর্কে অনেক কথা শুনবো, কিন্তু আমাদের এই সময়টা বৃথাই গেল, সেসব সম্পর্কে কোনো কথাই হলো না, শুধু জাগতিক কিছু মানুষের এই কথা শুনে আমাদের সময়টা নষ্ট হয়ে গেল। স্বামীজি কথাগুলো শুনে একবারে জ্বলে উঠলেন, তার মুখ চোখের ভঙ্গি পাল্টে গেল, যেন তেজপূর্ণ হয়ে উঠল, এবং বললেন, যতদিন ভারতবর্ষের একটা কুকুর অনাহারে থাকবে, আমার প্রথম কাজ হবে তাকে খাওয়ানো। এই সখারাম গণেশ দেউস্কর পরবর্তীকালে বলছেন, স্বামীজি সেই কথাগুলো আমার ভেতরে একটা তীব্র তেজের সঞ্চার করেছিল, এবং গোটা জীবনে আমি যখন স্বামীজির সেই বলবার দীপ্ত ভঙ্গিমা মনে করি, তখনই ভেতর থেকে একটা শক্তি আমার ভেতর থেকে উঠে আসে। স্বামীজির সঙ্গে কথোপকথন